বন্ধুরা, আপনারা যারা কক্সবাজার যাবেন, যাওয়ার পথে বাসের মধ্যে এই দৃশ্যগুলো মিস করবেন না। অনেকেই কক্সবাজার যাওয়ার সময় বাসে ঘুমায়, তারা কিন্তু এই জিনিসটা মিস করে। আপনারা যেহেতু টাকা খরচ করে কক্সবাজার যাচ্ছেন, কক্সবাজারের চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে যে দৃশ্যগুলো, সেটা কোনোভাবেই মিস করবেন না। পাহাড়, নদী, বন বনানী ঘেরা অপরূপ যে সৌন্দর্য, সেটা কখনো মিস করবেন না। চট্টগ্রাম থেকে আমরা পূর্বী বাসে করে গিয়েছিলাম কক্সবাজার, 400 টাকা ভাড়া নিয়েছিল। সেই ইনফরমেশনটা একটু জেনে রাখুন। এসি বাসে 1000 টাকার উপরে আমরা ওয়ার্ল্ড বিচ রিসোর্ট মধ্যে আমরা একটা রুম বুকিং করেছিলাম। একটা ফ্ল্যাট নিয়েছিলাম 3 বেডের। আপনারা চাইলে আরও কমে নিতে পারেন। 4000 টাকা নিয়েছিল আমাদের থেকে। আপনারা যদি মানুষ বেশি হন তাহলে এই ধরনের রুম খুব উপযোগী, কারণ 3টা বেড 3টা রুম আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যালকনি থেকে সাগরটা দেখা যায়। প্রতিদিন 4000 টাকা করে নিয়েছিল পার ডে। আমরা ঈদের সময় গিয়েছিলাম, তাই হয়তো একটু বেশি নিয়েছে। অন্যান্য অফ সিজনে যাবেন আপনারা, তাহলে আরও কমে 2000 টাকার মধ্যে পাবেন রুমগুলো। সেই তথ্যটাও জেনে রাখুন। তবে এসি রুম ছিল, 3টা ফ্ল্যাট, বিশাল বড় বড়, তাই খুব আরামদায়ক ছিল এবং খুব আরামে আমরা ছিলাম 2টা দিন। 2 দিনের জন্য আমরা বুকিং করেছিলাম আসার আগে। ওয়ার্ল্ড বিচ রিসোর্ট নামটা মনে রাখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবং কক্সবাজারে তারা হাইয়েস্ট অ্যাকোমোডেশন প্রোভাইডার, তাই খুব সুনাম রয়েছে তাদের। বিশাল বড় একটা বিল্ডিং, বেলকনি থেকে সাগরের ভিউটা চমৎকার এবং আলো বাতাসের অভাব নেই। আমরা হোটেলে উঠেই খেতে গিয়েছিলাম, যেহেতু 1টা বেজে গিয়েছিল, 3 ঘন্টা পর পৌঁছেছিলাম। গিয়ে পৌষি রেস্টুরেন্টে, এটা ওয়ার্ল্ড বিচ রিসোর্টের পাশেই ছিল। ঢুকেই দেখলাম পরিবেশ খুব ভালো লাগলো এবং খাবার দাবারের মান খুব ভালো। পৌষি কক্সবাজারের নাম করা রেস্টুরেন্ট, আপনারাও এখানে ট্রাই করতে পারেন। তবে খাবার দাবার একটু কস্টলি। আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে অন্যান্য অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে কক্সবাজারে অগণিত। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলের কাছেই কলাতলি পয়েন্টে, কলাতলি বিচে। খুব সুন্দর করে দুপুর আর বিকেলটা কাটিয়েছিলাম। আপনারা দেখুন, আমরা যেহেতু ঈদের দিন গিয়েছিলাম, তাই মানুষজন অনেক কম ছিল। সাধারণত কক্সবাজারে ঈদের মৌসুমে অনেক মানুষ থাকে। আমরা কোরবানি ঈদের প্রথম দিনটাই গিয়েছিলাম, তাই অনেকটা রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পেরেছি। মানুষজন কম ছিল, এই জন্যই এরকম সময়ে গিয়েছিলাম আমরা। আপনারা চেষ্টা করবেন কক্সবাজার অফ সিজনে যাওয়ার জন্য, তাহলে মজা করে ঘুরতে পারবেন এবং কস্ট কম হবে, সব কিছুর খরচ কম পড়বে। এই কলাতলি বিচেই আমরা একদম সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত ছিলাম। সমুদ্র স্নান করেছিলাম, একদম কাকভেজা হয়ে গিয়েছিলাম আমরা সবাই। আমরা বাচ্চারা সহ টোটাল 6 জন গিয়েছিলাম। সূর্যাস্তের সময় সৈকত খুব একটা সুন্দর রূপ ধারণ করে। কলাতলি বিচে সময় কাটানোর পর আমরা লোকাল যে বার্মিস মার্কেট আছে সেখানে কিছু কেনাকাটা করেছিলাম। ওইখানে মারমা মানে মায়ানমারের অনেক রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়, যেগুলো খুব চিত্তাকর্ষক। কিছু জিনিস কিনেছিলাম। কক্সবাজার গেলেই বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এগুলো কিনে থাকে এখান থেকে। মেয়েদের অর্নামেন্ট রয়েছিল অনেক সুন্দর সুন্দর। এরপর আমরা হোটেলে গিয়ে ডিনার করে ফ্রেশ হয়ে আবার একটু রাতের বিচ দেখতে এসেছিলাম কলাতলি বিচে। অসাধারণ লাগছিল বিচটা, পূর্ণিমার চাঁদ ছিল আকাশের উপর, তার উপর সমুদ্রের যে গর্জন, সত্যি এক অসাধারণ ফিলিং দিয়েছিল, যা ভাষায় প্রকাশ করার মতো না। এইভাবে আমাদের প্রথম দিনের ট্যুর কমপ্লিট হলো। রাতের সমুদ্রের যে গর্জন, তা মনে গেঁথে থাকে সবারই। পরের দিন আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম সারাদিন ঘোরার প্ল্যান নিয়ে। কক্সবাজার মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে
আমরা চলে এলাম দরিয়ানগর। আমরা একটা লোকাল টমটম ভাড়া করেছিলাম 1000 টাকা দিয়ে। সে বলেছিল আমাদেরকে সব স্পট ঘুরিয়ে দেখাবে, সেই কারণেই 1000 টাকা দিয়ে তাকে ভাড়া করলাম। আমরা মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখার পাশাপাশি প্রতিটি স্পটে নেমে কিছু কিছু সময় কাটিয়েছিলাম, ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। সেই যাত্রাতেই এখন আছি। আমরা এখন যাচ্ছি দরিয়ানগর ট্যুরিস্ট স্পটে, যেটা বর্তমানে খুব জনপ্রিয় ট্যুরিস্ট স্পট বর্তমানে কক্সবাজারে। পাহাড়ের পাশাপাশি সমুদ্র দেখা যায় এখান থেকে। এই দরিয়ানগর ট্যুরিস্ট স্পটটার মধ্যে ঢুকতে কিন্তু আপনাদের 40 টাকা করে টিকিট লাগবে। অনেক মানুষই বর্তমানে জানে না কিন্তু এই পর্যটন স্পট সম্পর্কে। আমরা ঢোকার পর খুব আনন্দ পেয়েছি। ভেতরে পাহাড় বেয়ে উঠতে হয়, দোলনা রয়েছে, বাচ্চাদের বিভিন্ন রকম রাইড রয়েছে। এই যে দেখুন পাহাড়ের পাশ ঘেঁষে যে রাস্তাটা, প্রতিনিয়ত আপনারা রোমাঞ্চ অনুভব করবেন। পাহাড়ে উঠতে উঠতে পাহাড় কেটেই করা একরকম রাস্তাটা, এবং উঠতে উঠতে সবার শেষে গিয়ে আপনারা যখন চূড়ায় পৌঁছাবেন তখন একটি ওয়াচ টাওয়ার রয়েছে। সেই ওয়াচ টাওয়ার থেকে এই যে বিশাল সমুদ্র দেখার অভিজ্ঞতাটা, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে গিয়ে সমুদ্রের যে দৃশ্যটা আমরা দেখেছিলাম সেটাই আপনাদেরকে এখন দেখাবো, দেখতে থাকুন। এই দরিয়ানগর অসাধারণ সুন্দর পর্যটন স্পট থেকে আমরা রওনা দিয়েছিলাম ইনানির দিকে। এই যে দেখুন ইনানি বিচে চলে এসেছি। এই ইনানি বিচ অসম্ভব সুন্দর, এবং এই যে দূরে ব্রিজটি দেখছেন, এটা নাকি নৌবাহিনীর তৈরি করা ব্রিজ। এই ব্রিজে আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু পারমিশন মিলেনি, কিন্তু দূর থেকে ভিডিও করেছি। এবং আমরা এখানে যে রাইডটি চড়েছি দেখছেন, সেটি 300 টাকা নিয়েছিল। অনেক দূর পর্যন্ত আমরা নিজেরাই চালিয়ে গিয়েছিলাম। আমার বাচ্চা খুব এনজয় করছিল সেটা। এই বাইকে করে আমরা পুরো বিচটা, ইনানি বিচটা ঘুরে ঘুরে দেখছিলাম, ব্রিজের নিচে দিয়ে যাওয়া আসা করেছিলাম। এবং তারপরে এখানে যে রিল্যাক্সিং যে দোলনাগুলো আছে সেখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা। ঘন্টায় 50 টাকা করে ভাড়া নিয়েছিলাম অনেকগুলো। এরপরে চলে আসলাম এই ফান ফেস্ট বিচ। এটা হিমচরিতে ছিল। এখানে যে কাঠের ব্রিজটা রয়েছে সেটা অসাধারণ ছিল, আপনারা দেখুন। এই কাঠের ব্রিজটা জলাশয়ের উপরে রয়েছে। এই ব্রিজটা পার হয়ে আছে ঝাউবন। ব্রিজের নাম সালসা ব্রিজ এলাকাবাসীর মতে। যারা কক্সবাজার আসেন তারা কিন্তু এই ব্রিজটা দেখে যান, এবং ব্রিজ পার হয়ে যে এই যে অসাধারণ সুন্দর ঝাউবন, বিশাল একটা ঝাউবন রয়েছে, এই ঝাউবন অতিক্রম করেই সেই ফান ফেস্ট বিচ বা হিমচরি বিচে যেতে হয়। এই ঝাউবনটা আমাদের এত ভালো লেগেছিল, অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা সবাই মিলে। সারি সারি ঝাউ গাছের সারি, এখানে মাঝে মাঝে আবার কিছু কাঁকড়া দেখা যাচ্ছিল, মাটি থেকে উঠে আবার মাটির ভিতরে ঢুকে যাচ্ছিল। কক্সবাজারে আসলে আপনারা এই জায়গাগুলো কোনোভাবেই মিস করবেন না। শুধু বিচে ঘোরাঘুরিটাই কক্সবাজার না, কক্সবাজার শহর পুরোটাই আসলে মেরিন ড্রাইভ রোড দিয়ে ঘুরে ঘুরে আপনারা পুরোটা দেখতে পারবেন। এই যে সালসা ব্রিজটা এবং ব্রিজের পরে যে পাহাড়ের সারি, সেটাও একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য।
আপনাদেরকে এখন আমি যে স্পটগুলো দেখাচ্ছি সেইগুলোর বিস্তারিত ভিডিও আলাদা আলাদা করে আবার আপলোড করব। এখানে কিছু কিছু অংশ তুলে ধরেছি কারণ এটা একটা সমন্বয় ভিডিও। পুরো কক্সবাজার ট্যুর গাইড আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, সেজন্য প্রত্যেকটি জায়গায় আমরা যেখানে যেখানে গিয়েছি কিছু কিছু অংশ দিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। প্রত্যেকটা স্পটের আবার আলাদা আলাদা ভিডিও আছে। যাই হোক, এটা দেখার পর আবার মেরিন ড্রাইভ রোড দিয়ে আমরা রওনা দিলাম লাল কাঁকড়া বিচের দিকে। কাঁকড়া বিচ, তারপর রেজুকাল, এইসব স্পটে যাব। কক্সবাজারের মেইন সৌন্দর্য কিন্তু মেরিন ড্রাইভ রোড, এটাও একটা দেখার ব্যাপার। এক পাশে সমুদ্র, আরেক পাশে সারি সারি পাহাড়, অসাধারণ, আসলে ভাষায় প্রকাশ করার মতো না সৌন্দর্যটা। এক পাশে সারি সারি সবুজের স্রোত, আরেক পাশে বিশাল নীল সমুদ্র। মেরিন ড্রাইভ রোড না বেরালে আপনারা বুঝবেনই না কক্সবাজারের সৌন্দর্য, তাই এটা একটা টুরিস্ট স্পট। এই যে লাল কাঁকড়া বিচ যেটা বলছিলাম আপনাদের, এখানে মাঝে মাঝেই লাল কাঁকড়া দেখা যায়। আমি এই ভিডিওতে কয়েকটা তুলতে পেরেছি, তবে মানুষ দেখলে এগুলো হুট করে মাটির ভিতরে ঢুকে যায়। এই যে দেখুন, কয়েকটা তুলতে পেরেছি অনেক কষ্টে। ভিডিও করতে ক্যামেরা নিলে কাছাকাছি গেলেই মাটির ভিতরে এইভাবে ঢুকে যাচ্ছিল কাঁকড়াগুলো, খুব সুন্দর লাগছিল। ছোট ছোট কাঁকড়া, লাল লাল কাঁকড়াগুলো। এই বীজটার নাম হিমচরিতেই অবস্থিত লাল কাঁকড়া বীজ। এই যে গাড়িওয়ালা, সিএনজিওয়ালা, টমটমওয়ালাকে বললেই দেখাই দিবে। আর এটা হচ্ছে রেজুখাল। রেজুখালের চারপাশের পরিবেশ ছিল অসাধারণ। আমরা রেজুখাল চারপাশে ঘুরেছি, তাই এটাও একটা পর্যটন স্পট কক্সবাজারের। এই রেজুখালে অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা চারপাশে ঘোরাঘুরি করে। এবং ব্রিজের উপর থেকে যে নদীটা, যেটাকে রেজুখাল বলা হচ্ছে, আপনারা দেখুন, সত্যি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, এক কথায় অসাধারণ এই রেজুখাল। তাই আমরা এই রেজুখালের নাম শুনেছিলাম, তাই এই রেজুখাল টমটম থেকে নেমে কিছু সময় কাটিয়েছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়া আসার সময় এই রেজুখালের সৌন্দর্য কোনোভাবেই মিস করবেন না। অসাধারণ স্পটটা। এই যে দেখুন, রেজুখালের পরে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, সুন্দরবনের মতো। আবার আমরা সেই মেরিন ড্রাইভ রোডের চমৎকার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্যে ব্যাক করছি। আমাদের সেই হোটেলে ব্যাক করব, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রাতে আবার বের হব রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। এটাই আমাদের নেক্সট প্ল্যান। তবে এখন ফিরে যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে স্নান করে আমরা বের হব। এই মেরিন ড্রাইভের সৌন্দর্য কক্সবাজারে, এটাই মেইন সৌন্দর্য মনে করি আমি। এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রাতে বের হয়েছিলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। এটা কিন্তু 10টা পর্যন্ত খোলা থাকে রাতের, তাই আপনাদেরকে পর্যাপ্ত সময় নিয়ে বেরোতে হবে। 4-5 তলা পর্যন্ত একটা ভবন, পুরোটাই মাছের রাজ্য। সামুদ্রিক বিভিন্ন গভীর সমুদ্রের মাছ পাওয়া যায়। এবং এটার টিকিট কিন্তু 300 টাকা করে। আপনারা চ্যানেলের রেফারেন্স দিলে আরও কিছু কম রাখবে, টিকিটের মূল্য একটু বেশি। আর এখানে একটা কিডস প্লে জোনও রয়েছে। সমুদ্রের আশ্চর্যজনক গভীর সমুদ্রের কিছু মাছ দেখবেন এখানে, এবং সমুদ্রের তলদেশের একটা ফিলিং পাবেন। বিস্তারিত ভিডিও অলরেডি আপলোড করেছি আমি, এখানে সামান্য কিছু অংশ তুলে ধরলাম আপনাদের জন্য। আপনারা পুরো বিস্তারিত ভিডিওটি দেখবেন, মতামত দিবেন। রং বেরঙের চমকপ্রদ কিছু মাছ যেগুলো আমরা সাধারণত দেখি না, এইসব দেখতে পাবেন এখানে। একটা কিডস প্লে জোনও রয়েছে। কক্সবাজারে এসে যারা বিচ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যান, তারা ব্যতিক্রমধর্মী এই বিনোদন কেন্দ্রে অবশ্যই আসবেন। এবং এটি বর্তমানে সারা বাংলাদেশেই খুবই জনপ্রিয় একটি পর্যটন স্পট। এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড কিন্তু অন্য কোথাও নেই এরকম মাছের রাজ্য, সামুদ্রিক মাছের রাজ্য। যাই হোক, পরের দিন সকালে উঠে আমরা কিন্তু চেক আউট করে ফেলেছিলাম আমাদের হোটেল। আমাদের ব্যাগগুলো রিসিপশনে রেখে আমরা রওনা দিয়েছিলাম মহেশখালীর দিকে। এটা মহেশখালী ঘাট। মহেশখালী ঘাটে এসে স্পিড বোর্ডে করে আমরা মহেশখালী আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলাম। এবার আসলে মনে মনে একটা প্ল্যান করেছিলাম আমরা যে কোনোভাবে হোক মহেশখালী আদিনাথ মন্দিরে যাব।
স্পিড বোর্ডে করে 150 টাকা করে ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে জনপ্রতি। আপনারা যদি মানুষ বেশি হন তাহলে একসাথে রিজার্ভও করতে পারেন, সেক্ষেত্রে 2-2,500 টাকা লাগবে অথবা 3,000 টাকা লাগতে পারে। আমরা জনপ্রতি 150 টাকা করে ভাড়া নিয়ে মহেশখালীর ঘাটের দিকে রওনা দিয়েছিলাম। মহেশখালী আদিনাথ মন্দির হিন্দু ধর্মীয় খুব আধ্যাত্মিক একটা মন্দির এবং খুব জনপ্রিয় সারা পৃথিবীতে এই আদিনাথ মন্দির। এই আদিনাথ মন্দির নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি আপলোড করব, সেখানে আদিনাথ মন্দিরের ইতিহাস, আদিনাথ মন্দিরের যে সত্য অলৌকিক ঘটনা ওইসব বলবো। আশা করি আপনারা এটা পুরোপুরি দেখবেন। এবং আদিনাথ মন্দির আদিনাথ ঘাটে নামার পরে যে জেটিটা আছে সমুদ্র থেকে যে ঘাটের দিকে মানে স্থলভাগের দিকে যে জেটিটা আছে জেটি ব্রিজটা, সেটা অসাধারণ এবং মন্দিরটাও খুব সুন্দর। পাহাড়ের উপর অবস্থিত, মন্দির থেকে সমুদ্র দেখা যায়। বিস্তারিত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই আমরা তৃতীয় দিন যখন চলে আসার আগে সকালের টাইমে আসলে এই আদিনাথ মন্দিরে গিয়েছিলাম। দুপুর 3টার মধ্যে ব্যাক করেছিলাম। দুপুর 3টার মধ্যে ব্যাক করে লাঞ্চ করে আমরা কিন্তু আবার চট্টগ্রামের দিকে রওনা দিয়েছিলাম। তাই আদিনাথ তৃতীয় দিন আপনাদের হোটেলে থাকার দরকার নেই, শুধু হোটেলের একটা ভাড়া উঠবে একদিনের জন্য। আপনারা চাইলে আমাদের এই প্ল্যানটা ফলো করতে পারেন। 2 দিন থেকে তৃতীয় দিন চেক আউট করে ব্যাগগুলো জাস্ট 100 টাকা অথবা 200 টাকা দিয়ে রিসেপশনে রেখে আপনারা ঘুরে আসতে পারেন। এরকম আউটসাইড কক্সবাজার থেকে দূরের দিকের যেই স্পটগুলো, মন্দির, আদিনাথ মন্দির বা আপনাদের যদি অন্য কোনো জায়গা থাকে সেগুলো দেখে আসতে পারেন। তারপর বিকালে চট্টগ্রাম বা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা বাঁচবে, আপনাদের অনেক বেশি, আপনারা লাভবান হবেন, বেশি জায়গা ঘুরে আসতে পারবেন। যাই হোক, এই আদিনাথ মন্দির কমপ্লিট করে আমরা চট্টগ্রামের দিকে রওনা দিয়েছিলাম আবার সেই পুরবী বাসে করে। পুরো ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, কিছু উপকারে আসে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে জেটি ব্রিজটির কথা বলছিলাম, এটির চারপাশে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। ঠিক অনেকটা সুন্দরবনের মতো একটা ফিল পাচ্ছিলাম। এই ম্যানগ্রোভ ফরেস্টটা একটু তুলে নিলাম আপনাদের জন্য। আমরাও গাড়ি থেকে নেমে টমটম থেকে নেমে কিছু ছবি তুলেছিলাম। কে কোথা থেকে ভিডিও দেখেছেন জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিও আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভালো থাকবেন সবাই।